নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ভারতের অর্থনীতি রমেশ সিং থেকে আবার ভিডিও লেকচারটা শুরু করে ফেলেছি। তো এর আগে আমরা মনিটারি পলিসি শেষ করে ফেলেছি, ইনফ্লেশন কমপ্লিট করেছি এবং ব্যাংকিং সিস্টেমটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এক্সটার্নাল সেক্টর। তো এক্সটার্নাল সেক্টর নিয়ে মিনিমাম ধরে রাখুন 8 থেকে 10টা লেকচার মিনিমাম আসছে এবং তারপরে যতগুলো পাবেন সেগুলো উপরি লাভ। তো চলুন শুরু করা যাক। আর তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমরা ইকোনমির লেকচার আবার শুরু করেছি, কিন্তু আপনারা রেসপন্স করবেন। ইকোনমির লেকচারে প্রচণ্ড খাটতে হয় ইকোনমির লেকচার তৈরি করতে গেলে, তো রেসপন্স করবেন ঠিকভাবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই এগিয়ে চলো 2.0। এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব এক্সটার্নাল সেক্টর। আলোচনা করতে গেলে ব্যালেন্স অফ ট্রেড। দেখুন, আমাদের যে এই এক্সটার্নাল সেক্টর বলতে আমরা কোন জিনিসটাকে বোঝাই? আমরা ভারতের যে অর্থনীতি তার যে মেরুদণ্ডের একটা বৃহৎ অংশ এই এক্সটার্নাল সেক্টর। এই যে এক্সটার্নাল সেক্টরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, ট্রেড, তারপরে ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ইনভিজিবল, ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস, টার্মগুলো আপনারা অনেকেই শুনেছেন, এইগুলো সম্পর্কে জানবো। এছাড়াও আপনারা অনেকে শুনেছেন বিওপি ক্রাইসিস, নাম শুনেছেন হয়তো, এলপিজি নাম শুনেছেন, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, সিএডি নাম শুনেছেন। আপনারা যদি ইউপিএসসি মেন্সের সিলেবাস খুলে দেখেন তাহলে দেখবেন ওখানে কিন্তু সিএডি বলে অপশান মানে সিলেবাস রয়েছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি ক্রাইসিস, তারপরে কারেন্সি এক্সচেঞ্জ রেট রেজিমস, তারপরে ডলার বাড়লে রুপির ডিমান্ড কখন বাড়ে, আবার ডলার কমলে কখন রুপির ডিমান্ড কমে, এই রকম ব্যাপারে আমরা কিন্তু ডিটেলস জানবো। এবং ধরুন আপনি একটা ব্যবসা করবেন, সেখানে ডলারের ভ্যালু যদি কমে যায় তাহলে আপনার এক্সপোর্ট করতে লাভ বেশি না ইম্পোর্ট করতে লোকসান বেশি, এই রকম ব্যাপার কিন্তু আমরা সমস্ত কিছু জানবো। তো প্রথমে যার মধ্যে আছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড এটাকে সংক্ষেপে বলা হয় বিওটি। পরীক্ষায় ডিরেক্টলি ব্যালেন্স অফ ট্রেড না বলে ব্যালেন্স অফ বিওটিও দিয়ে দিতে পারে। এখানে বলে দিই, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে কিন্তু এক্সটার্নাল সেক্টর থেকে অতটাও কোশ্চেন দেখা যায় না, কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে কিন্তু এই যে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ইনভিজিবল, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো চলুন আমরা প্রথমেই শিখব ব্যালেন্স অফ ট্রেড কী এবং আমরা বুঝব ব্যালেন্স অফ ট্রেড কী। দেখুন, ধরুন আমরা ইন্ডিয়াতে রয়েছি, তো ইন্ডিয়া আমাদের কান্ট্রি। তো এই ইন্ডিয়া যদি বাইরের যত কান্ট্রি রয়েছে ইন্ডিয়ার কাছে সেই কান্ট্রিগুলো ফরেন কান্ট্রি। তো ইন্ডিয়া যদি সেই ফরেন কান্ট্রিতে গুডস এক্সপোর্ট করে এবং গুডস ইম্পোর্ট করে তবে তার নেট ভ্যালুকেই আমরা বলবো বিওটি বা ব্যালেন্স অফ ট্রেড। এবার কোশ্চেন হচ্ছে গুডস কোনগুলো? এবার গুডস ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাপারটা কী? দেখুন, প্রথমেই বলে দিই ইম্পোর্ট এবং এক্সপোর্ট ব্যাপারটা কি। আমি একটু পরের স্লাইডে লাগিয়েছি। দেখুন, আপনি যদি ফরেন কারেন্সি আর্ন করেন, মানে বাইরের দেশের মুদ্রা যদি আপনি আর্ন করেন তাহলে বুঝবেন সিম্পল অর্থে এক্সপোর্ট, এবং ফরেন কারেন্সি যদি আপনি স্পেন্ড করেন তাহলে ইম্পোর্ট। এবারে আরও সহজভাবে বুঝব। ধরুন ভারতে প্রচুর পরিমাণে, এইটা ধরুন আমাদের ভারত, তো ভারতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। পাশের দেশ কি? চায়না। চায়নায় একেবারে ধান উৎপাদন হয় না, তো ভারত এই ধানটা চায়নায় বিক্রি করছে। তো ভারত এই চায়নায় ধানটা বিক্রি যখন করছে, ভারতের কাছে চাইনিজ মুদ্রা আসছে অথবা ডলারের মাধ্যমে চায়না ভারতের কাছ থেকে এই ধানটা কিনে নিচ্ছে। অর্থাৎ ভারত কী করছে? নিজের দেশের সামগ্রী বাইরের দেশে বিক্রি করছে, এটাকে বলা হবে এক্সপোর্ট। যদি দেখুন ভারতে এই যে মোবাইলগুলো, অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো, এগুলো ভারতে উৎপাদন খরচ খুব বেশি হয়ে যায়। তারপরে দেখুন এই যে এপিআই যেটা বলা হয় ওষুধের ক্ষেত্রে, এটা কিন্তু চায়নাতে উৎপাদন হয়। তো চায়না ভারতে এটাকে পাঠায়, তো ভারত চায়নার কাছ থেকে কিনে নেয়। তার ফলে কী হচ্ছে? এটা নিশ্চয়ই আমাদের রুপিতে চায়নারা কিনতে চাইবে না, তারা তখন কিনবে ডলারের মাধ্যমে বা চাইনিজ রুপিতে। তখন কি হবে? যে ভারত ডলার দিয়ে ওই যে কিনে নেবে, চায়নার কাছ থেকে যেটা দরকার সেটা কিনে নেবে। আর ভারত যখন কিনে নেবে তখন ভারতের কাছ থেকে তো ডলার বা ফরেন কারেন্সি সেটা তো স্পেন্ড করতে হচ্ছে ভারতকে। তো এটাই হচ্ছে ইম্পোর্ট। সহজ অর্থে এটাই হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। এবার আমরা একটু ডিটেলসে জানবো। তো ভারত, ধরুন এই যে ভারত শুধুমাত্র চায়না নয়, সমস্ত ফরেন কান্ট্রিতে কিছু না কিছু এক্সপোর্ট করছে, কিছু না কিছু অবশ্যই এক্সপোর্ট করছে ভারত ফরেন কান্ট্রিতে, এবং অবশ্যই ফরেন কান্ট্রি থেকে কিছু না কিছু ইম্পোর্ট করছে। যতটা আমরা এক্সপোর্ট করছি সেই অনুযায়ী তো আমরা ইম্পোর্টও তো করছি।
তো ভারতে দেখা যায় যে এক্সপোর্টের পরিমাণ ইম্পোর্টের পরিমাণের থেকে কম। তো সে ব্যাপারে আমরা পরে আসছি। তো আমরা প্রথমে ব্যালেন্স অফ ট্রেডটা জেনে নিই। তো ভারত যে এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করছে, এই সময়ে আমরা যদি নেট ভ্যালুটা বার করি তাহলে কি হবে? নেট ভ্যালু মানে কি? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তখন ব্যালেন্স অফ ট্রেড হবে। এবং এর সাথে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি? যদি এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট গুডসের হয়, গুডস বলতে কি, যত সামগ্রী রয়েছে, ফিজিক্যাল যে সামগ্রীগুলো রয়েছে, খাতা, বই, পেন্সিল, তারপরে ধরুন ইলেকট্রনিক্সের দ্রব্যাদি, চাল, ডাল, গম, তুলো, এই টাইপের যত মানে দ্রব্যাদি ফিজিক্যাল যে দ্রব্যগুলো আছে সেগুলো যদি ভারত ইম্পোর্ট করে এবং এক্সপোর্ট করে, তাহলে তাদের নেট যে ভ্যালু বেরোবে, অর্থাৎ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট যে ভ্যালু বেরোবে, সেটাকেই বলা হবে ব্যালেন্স অফ ট্রেড। আরেকবার বলছি, ভারত কিছু না কিছু বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট করে এবং কিছু না কিছু বাইরের কান্ট্রি থেকে ভারত ইম্পোর্ট করে। আমরা এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্টটা, সমগ্র জিনিসের এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিন্তু দেখব না ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে। আমরা শুধুমাত্র দেখব যে ফিজিক্যাল কোন জিনিসগুলো ভারত এক্সপোর্ট করছে এবং ইম্পোর্ট করছে। তো সেই ফিজিক্যাল জিনিসগুলো অর্থাৎ গুডসগুলোর, যেমন পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, তো এই টাইপের গুডসগুলো যখন ভারত ইম্পোর্ট বা এক্সপোর্ট করছে, তখন তার নেট ভ্যালুকেই আমরা বলবো বিওটি বা ব্যালেন্স অফ ট্রেড। এখানে আমি কিছু জানাতে চাই আপনাদের, খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, ইউপিএসসি প্রিলিমসেও আসার চান্স থাকে সবসময়, যে ভারত কোন 5টি দেশের থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করে। তো ভারত কিন্তু সবচেয়ে বেশি কাদের কাছ থেকে ইম্পোর্ট করে? চায়না থেকে ভারত সবচেয়ে বেশি ইম্পোর্ট করে। অ্যামাউন্টটা কত? $13.68। তো এখানে বলছি, এই যে রিসেন্টলি চায়নার কাছ থেকে ইম্পোর্টের হারটা একটু কমেছে, কিন্তু খুব গাদা যে কমেছে বলা ঠিক হবে না। তো চায়নার কাছ থেকে $13.68 ইম্পোর্ট করে। তারপরে 2 নম্বরে রয়েছে ইউএসএ। ভারত সবচেয়ে বেশি ইম্পোর্ট করে চায়নার কাছ থেকে, তারপর ইউএসএর কাছ থেকে, তারপর ইউএইর কাছ থেকে। তো এই হচ্ছে ভারত ইম্পোর্ট করে। আর ভারত সবচেয়ে বেশি এক্সপোর্ট কাদের কাছে করে? এক্সপোর্টের ক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি এক্সপোর্ট করে ইউএসএর কাছে, তারপর ইউএইর কাছে, আর তারপর চায়নার কাছে। তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম দুটো মনে রাখবেন যে সবচেয়ে বেশি এক্সপোর্ট ভারত কোথায় করে? সবচেয়ে বেশি এক্সপোর্ট করে ইউএসএতে, এবং সবচেয়ে বেশি ইম্পোর্ট করে চায়না থেকে। তো এটা মনে রাখবেন ব্যালেন্স অফ ট্রেডের সাথে সাথে। ব্যালেন্স অফ ট্রেড আরেকবার রিপিট করছি, যদি ভারত বাইরের কোনো কান্ট্রির সাথে, শুধুমাত্র বাইরের কোনো কান্ট্রি না, সমস্ত কান্ট্রির সাথে যে ইম্পোর্ট করছে এবং এক্সপোর্ট করছে, এবং সেই এক্সপোর্ট এবং ইম্পোর্টটা যদি গুডসের হয়, যেমন পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্সের দ্রব্যাদি, অন্যান্য যে ফিজিক্যাল দ্রব্যাদিগুলোর সাথে হয়, তখন কিন্তু সেই এক্সপোর্ট এবং ইম্পোর্টের নেট ভ্যালুটাকেই বলা হবে ব্যালেন্স অফ ট্রেড বা বিওটি। নেক্সট আমরা জানবো ব্যালেন্স অফ ইনভিজিবল। যখন এই যে নেট ট্রেড হবে, ভারত যে ইম্পোর্ট করছে এবং এক্সপোর্ট করছে বাইরের কান্ট্রিগুলোর সাথে, বিওটির সাথে অনেকটাই মিল রয়েছে বিওআই এর। তো ভারত বাইরের দেশের সাথে ইম্পোর্ট করছে এবং এক্সপোর্ট করছে। বিওটির ক্ষেত্রে শুধুমাত্র আমরা গুডস ইম্পোর্ট এবং এক্সপোর্ট করেছিলাম, কিন্তু বিওআই এর ক্ষেত্রে আমরা সার্ভিসের এক্সপোর্ট করব, ইম্পোর্ট করব। যেমন ধরুন ট্যুরিজম, কল সেন্টার, তারপর সেরোগেসি, সফটওয়্যার, এগুলো কিন্তু একটা সার্ভিসের মধ্যে পড়ে। এগুলো কিন্তু চোখে দেখা যায় না, এগুলো কিন্তু ফিজিক্যাল গুডস নয়। ট্যুরিজম এটা কি ফিজিক্যাল গুডস? একেবারেই নয়। কল সেন্টার এটা কি ফিজিক্যাল গুডস? নয়। সারোগেসি মানে কি? সারোগেসি মাদার, নামটা শুনেছেন তো? তো এইরকম ব্যাপারগুলোকে কিন্তু বলা হয় ব্যালেন্স অফ ইনভিজিবল। এগুলো, এই যে দ্রব্যাদি, এগুলোকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো সেই জন্য এটাকে বলে ব্যালেন্স অফ ইনভিজিবল। অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে পার্থক্য এটুকুই, ব্যালেন্স অফ ট্রেডে শুধুমাত্র গুডস ইম্পোর্ট এবং এক্সপোর্টের নেট ভ্যালুটা দেখা হয়, আর ব্যালেন্স অফ ইনভিজিবলের ক্ষেত্রে সার্ভিসেসের নেট ভ্যালুটা দেখা হয়, এক্সপোর্ট এবং ইম্পোর্টেস নেট ভ্যালুটা দেখায়। সার্ভিসের মধ্যে কী কী এক্সাম্পল পড়ে? ট্যুরিজম, কল সেন্টার, সারোগেসি, সফটওয়্যার। তো এগুলো কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবলের মধ্যে পড়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি বোঝা গেল। আমি আরেকবার রিপিট করবো, একবার সম্পূর্ণটা করে দিই। আজকের মাত্র 3টে টপিক নিয়ে আলোচনা করব। এর সাথে আরেকটি রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস কি বলছে। দেখুন, ইফ ইন্ডিয়া সেন্ডস মানি টু ফরেন কান্ট্রি, যদি ইন্ডিয়া ফরেন কান্ট্রিতে মানি পাঠায়,
তাহলে সেটা কী হবে, সেটা হচ্ছে আউটওয়ার্ড রেমিটেন্সেস। এবং ইন্ডিয়া যদি ফরেন কান্ট্রি থেকে মানি রিসিভ করে, এটা হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্সেস। আর একটা জিনিস দেখুন, ইন্ডিয়া ইজ দ্য হায়েস্ট রেমিটেন্সেসের রিসিভার কান্ট্রি। তো ভারত বাইরের দেশের কাছ থেকে সবচেয়ে বেশি কিন্তু মানি রিসিভ করে। দেখুন, ভারত থেকে প্রচুর পরিমাণে শ্রমিক ইউএই তারপরে অন্যান্য কান্ট্রিতে গিয়ে কাজ করে। তারপর ইউএই বলতে শুধুমাত্র নয়, আরবিয়ান যে কান্ট্রিগুলোতে ভারতের থেকে প্রচুর যায় দেখবেন। আর আপনারা এই কোভিডের সময়ই তো দেখতে পেলেন কতজন ভারতে আসলো বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে। তো ভারতের থেকে বাইরের বিভিন্ন কান্ট্রিতে ভারতের থেকে কাজ করতে যায় শ্রমিক হিসেবে, এবং শুধুমাত্র যে লেবার হিসেবে নয়, বড় বড় অফিসার হিসেবেও কিন্তু বাইরের কান্ট্রিতে যায়। তো ধরুন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সে ইউএসএতে কাজ করতে চলে গেল, এবং সে যখন ভারতে তার ফ্যামিলিকে টাকাটা পাঠাচ্ছে, তো সেটা কী হচ্ছে, সেটা কিন্তু রেমিটেন্সেস হিসেবেই ভারতে আসছে। আর সে পাঠাচ্ছে, ধরুন ইউএসএ থেকে পাঠাচ্ছে মানে কি, আমরা ইউএস থেকে মানি রিসিভ করছি, তো সেটা কী হবে, ইনওয়ার্ড রেমিটেন্সেস। অথবা দেখুন, বাংলাদেশ থেকে কেউ ধরুন ভারতে এসে কাজ করছে, তো ভারত থেকে সে যখন বাংলাদেশে টাকাটা পাঠাচ্ছে, তো ভারত থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, তো সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে আউটওয়ার্ড রেমিটেন্সেস। আর এরও নেট রেমিটেন্সেস বার করা যায়। তো ইন্ডিয়া হলো, ভারত কিন্তু আমরা বিভিন্ন রকম সার্ভে করেছি, মানে আমরা বলতে আমি নয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান সার্ভে করেছে, এবং সার্ভের মাধ্যমে তারা দেখেছে যে ইন্ডিয়া কিন্তু অন্যান্য দেশের থেকে সবচেয়ে বেশি মানি রিসিভ করে, অর্থাৎ ইন্ডিয়া ইজ দ্য হায়েস্ট রেমিটেন্সেস রিসিভার কান্ট্রি। তো এটা পরীক্ষায় বারবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো মনে রাখবেন, ডব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস আসার চান্স খুব বেশি। তো এখান থেকে ইউপিএসসি প্রিলিমসেও কোশ্চেন আসে, কিন্তু আমি যে লেকচারটা করছি এটা ইউপিএসসি পার্সপেক্টিভ থেকে করছি না। ইউপিএসসির জন্য পড়তে গেলে আরও বেশি আপনাদের নলেজ লাগবে, যেটা আমি কিন্তু দিচ্ছি না। তো ইউপিএসসির ক্ষেত্রে এই লেকচারগুলো খুব একটা কাজ করবে না। প্রিলিমসের জন্য হয়তো কিছুটা কাজ করবে, কিন্তু মেন্সের জন্য কিন্তু একেবারেই কাজ করবে না। তো আপনারা ডব্লিউবিসিএস পার্সপেক্টিভ থেকে দেখবেন এবং অন্যান্য সমস্ত পরীক্ষার পার্সপেক্টিভ থেকে দেখবেন। তো ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস, আউটওয়ার্ড রেমিটেন্সেস, এবং ইন্ডিয়া যদি মানি রিসিভ করে ফরেন কান্ট্রি থেকে, তখন তাকে বলা হয় ইনওয়ার্ড রেমিটেন্সেস। এবার আমি এতক্ষণ ধরে কি পড়ালাম সেটা আরেকবার ছোট্ট করে 2 থেকে 3 মিনিটের মধ্যে রিভিশন করিয়ে দিই, তাহলে আপনাদের একবার বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রথমে আমরা কি দেখেছি, ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ ইনভিজিবল আমি একসাথে বলছি। তো ভারত বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন গুডস, বিভিন্ন সার্ভিস সেন্ড করে, বা ভারত বাইরের দেশের সাথে এক্সপোর্ট করে, ইম্পোর্টও করে। তো এই যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের আমাদের নেট ভ্যালু বার করতে হবে। এবার ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে আমাদের নেট ভ্যালু কিসের বার করতে হবে, গুডসের, অর্থাৎ পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স গুড, যেগুলো ফিজিক্যাল গুড, যেগুলো আমরা ছুতে পারি, স্পর্শ করতে পারি, দেখতে পারি, সেই রকম গুডসের আমাদের নেট ভ্যালু বার করতে হবে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, বা এক্সপোর্ট এবং ইম্পোর্টের নেট ভ্যালু বার করতে হবে। সেটাই হবে আমাদের বিওটি বা ব্যালেন্স অফ ট্রেড। আর ব্যালেন্স অফ ইনভিজিবল হবে আমরা যখন সার্ভিসের ক্ষেত্রে এক্সপোর্ট এবং ইম্পোর্টের নেট ভ্যালু বার করবো, তখনই সেটা হবে বিওআই বা ব্যালেন্স অফ ইনভিজিবল। কেননা সার্ভিস তো আমরা চোখে দেখতে পারি না, ট্যুরিজম, কল সেন্টার, স্যারোগেসি সফটওয়্যার, এগুলোও কিন্তু ব্যালেন্স অফ ইনভিজিবল। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেমিটেন্সেস। বাইরের দেশের থেকে আমরা ভারতে টাকা রিসিভ করি, অর্থাৎ বাইরের দেশে কেউ যদি কাজ করতে যায় তার ফ্যামিলিকে ভারতে টাকা পাঠায়, অর্থাৎ ভারতে বাইরের দেশ থেকে টাকা আসে, তখন সেটাকে বলা হয় কি, ইনওয়ার্ড রেমিটেন্সেস। এবং ভারত যদি বাইরের দেশে টাকা পাঠায়, তো সেটাকে বলা হয় কিন্তু আউটওয়ার্ড রেমিটেন্সেস। তো এটারই কিন্তু নেট ভ্যালু, সেটাকেই বলা হয় নেট রেমিটেন্সেস। আর ইন্ডিয়া হলো বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্সেস রিসিভার কান্ট্রি। তো অর্থাৎ রেমিটেন্সেস সবচেয়ে বেশি যে বাইরের থেকে টাকা গ্রহণ করে কে, ইন্ডিয়া। এটা মনে রাখবেন। তো আমরা প্রথম দিন এক্সটার্নাল সেক্টরের খুব বেশি আলোচনা করলাম না, কারণ আমি বুঝতে পারছি এই এক্সটার্নাল সেক্টর কিন্তু অনেকটা গোলমেলে জটিল, একটু কমপ্লেক্স। এখানে দেখবেন ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ ইনভিজিবল আমি ধীরে ধীরে এগোতে চাইছি, কেননা পরের দিন যখন আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অর্থাৎ সিএডি নিয়ে আলোচনা করব, তারপর ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, তারপর ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আলোচনা করব, আপনাদের ব্যালেন্স অফ পেমেন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সিএডি এদের মধ্যে পার্থক্য বুঝতেই হয়তো 2 লেকচার লেগে যাবে। তো এই জন্য আমি খুব ছোট ছোট করে অল্প অল্প করে এগোচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা বেসিকটা বুঝতে পারেন। তারপরে বই পড়বেন, দেখবেন যে কোনো বই পড়লে বুঝতে পেরে যাবেন। তো এই ছিল ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।